আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনীর খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এই আইনের ক্ষমতা বলে রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এদিন বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইন বাতিলের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা, এ কারণে অন্যান্য দিনের তুলনায় সচিবালয়ে ছিল বাড়তি নিরাপত্তা। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শুরু হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এদিন বিদেশি আইনজীবী নিয়োগের সুবিধা রাখা, দেশের বাইরে সংঘটিত অপরাধ আমলে নেওয়া এবং ট্রাইব্যুনাল কর্তৃক রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ ২০২৪ অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। কিছু কিছু অপরাধের স্থল আগে ঠিক করা ছিল শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে। এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে। এই যে অবজারভার রাখার যে বিষয়টা, বাইরে থেকে কাউকে আনা, এটা আগের আইনে ছিল না, এই নতুন আইনে এটার সংযোজন করা হয়েছে। আদালত যদি মনে করেন যে ভবিষ্যতের রেকর্ড করার ঐতিহাসিক বিষয়ে এগুলি রেকর্ড করার স্বার্থে যদি অডিও ভিডিও সংরক্ষণ করতে চান তারা করবেন, কিন্তু বাইরে সম্প্রচার হবে না। এই নীতিগতভাবে এটাই সিদ্ধান্ত। এদিন আওয়ামী লীগ সরকারের আমলে করা বিতর্কিত বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইন বাতিলের প্রস্তাব গ্রহণ করে উপদেষ্টা পরিষদ। আলোচনা হয় শ্রম পরিস্থিতি নিয়ে। শ্রম পরিস্থিতিতে আসলে সকলেই উদ্বিগ্ন। আমাদের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে যে কতগুলি গলার কাটার মতো কিছু সংস্থা বা প্রতিষ্ঠান বা কোম্পানি রয়ে গেছে, যাদের কারণে অন্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের আশেপাশের যেগুলি ভালোভাবে রান করার মতো কোম্পানি, তারাও দেখা যাচ্ছে এফেক্টেড হচ্ছে। এই সবগুলি নিয়ে কথা হয়েছে। বৈঠকে শিক্ষার্থীদের সৃজনশীল মানুষ হতে সহায়তা করে এমন শিক্ষা ব্যবস্থা তৈরির উপর জোর দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল সেনাকুঞ্জে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এটিএন বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন বেগম জিয়ার ব্যক্তিগত সচিব ABM আব্দুস সাত্তার। বৃহস্পতিবার বিকেল ৩টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন সাবেক এই প্রধানমন্ত্রী। মঙ্গলবার রাত্রে সেনাবাহিনীর ঊর্ধ্বতন ২ কর্মকর্তা গুলশানের বাসায় গিয়ে বেগম জিয়ার সাথে দেখা করে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র ২৬ নেতাকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। ১.৫ দশক আগে সবশেষ সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। আওয়ামী লীগকে নির্বাচন ও রাজনীতি করার সুযোগ দেওয়া হবে কিনা তা দেশের জনগণ নির্ধারণ করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে হত্যা, দুর্নীতি, দুঃশাসনের দায়ে শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচার করতে হবে। ফেনীর ফুলগাজীতে বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির অবস্থা নিয়ে গণমাধ্যমে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক নিবাস ফুলগাজী শ্রীপুরে ইস্কান্দার মজুমদার বাড়ি প্রাঙ্গণে ফেনীর বন্যা দুর্গত মানুষের মধ্যে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, দেশকে জঞ্জাল মুক্ত করে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য অন্তর্বর্তী সরকারকে কিছুটা সময় দিতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে বিএনপির অবস্থান প্রসঙ্গে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে দাবি করে ফখরুল বলেন, তাদের রাজনীতি করার অধিকার আছে কি না তা জনগণ ঠিক করবে। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সেই নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনোই কাউকে কোনো দলকে নির্বাচন করতে দিতে মানা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পরে ছাগলনাইয়ায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের অমানবিক নির্যাতনের শিকার হয়েও বিএনপি মাথা নত করেনি। স্বৈরাচারের বিদায়ের পর মানুষ যে স্বপ্ন দেখছে তা নস্যাৎ হতে দেয়া যাবে না।
দ্রুত নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। 3 মাস পর হয়ে গেল, এই সরকারের কাছে আশা করেছিলাম তারা আমাদেরকে পথ দেখাবেন, একটা রোড ম্যাপ আমরা বারবার চেয়েছি। আবারও বলছি যে অনুগ্রহ করে সংস্কারগুলো, নির্বাচন কেন্দ্রিক সরকার সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলোকে দ্রুত করে যত দ্রুত নির্বাচন দেবেন ততই জাতির জন্য মঙ্গল। কারণ যতই নির্বাচন দেরি হবে ততই বেশি সমস্যাগুলো আরো বাড়বে। অন্যদিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারকে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দেওয়া, যার মাধ্যমে হাসিনার মতো দৈত্য সৃষ্টি হয়েছে, সেই দৈত্য যাতে সৃষ্টি না হয়, ক্ষমতার বন্টন হবে। জুলাই অভ্যুত্থানের সময় যেসব গণমাধ্যমে শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে সেসব প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গণমাধ্যমে 16 বছর কার কি ভূমিকা ছিল এবং গত নির্বাচনগুলোকে কারা বৈধতা দিয়েছে তা খতিয়ে দেখা প্রয়োজন। রাজধানীতে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চায় শীর্ষক আলোচনা সভায় শফিকুল আলম এসব কথা বলেন। মিডিয়া সংস্কারকে উপলক্ষ করে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সভা থেকে গণমাধ্যমকে একচেটিয়া নিয়ন্ত্রণ করতে বিগত সরকারের করা বেশ কিছু আইন বাতিলের দাবি জানানো হয়। বক্তারা বলেন, সাংবাদিক ও গণমাধ্যমের স্বাধীনতা পরিপন্থী আইনের ধারাগুলো পরিমার্জন করে স্বাধীন গণমাধ্যম ব্যবস্থা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। তদন্ত সাপেক্ষে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট মালিক ও টেলিভিশনগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা বলেন তারা। আইসিটি অ্যাক্টের কথা মনে আছে, সেই সময় এটা একটা ক্যাঙ্গারু অ্যাক্ট ছিল। আমি জানি অনেক পত্রিকা আইসিটি একটা যে দুর্বল একটা কোড, সেটা নিয়ে একটা কথা পর্যন্ত লেখে নাই। তারা ভয় পেয়েছেন এতে কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, তাহলে এই ফাঁসির কাজটা হয়তো বা ব্যাহত হবে। রাজনৈতিক বিবেচনায় নিকট অতীতে বেশিরভাগ টেলিভিশন চ্যানেলের অনুমোদন দেয়া হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, এসব প্রতিষ্ঠানের নির্বাহীরা চ্যানেলগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নষ্ট করেছে। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে জার্নালিজমটা হয়েছে, অনেকে যারা করেছেন বা টিভিতে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে, হিরোদেরকে তারা সন্ত্রাসী বলেছে, মিসক্রিয়েন্ট বলেছে, সেগুলো জানা উচিত। তারপরে আপনার 2014, 2018, 2024-এর ইলেকশনকে কারা কারা জাস্টিফাই করেছে এবং তারা দেখাতে চেয়েছে যে এইগুলো লেজিটিমেট ইলেকশন এবং এই লেজিটিমেট ইলেকশনের পিছনে তারা ভয়াবহভাবে সাপোর্ট দিয়েছে। আওয়ামী লীগ সরকার প্রধানের প্রত্যেকটি প্রেস কনফারেন্সকে প্রমাণ হিসেবে নিয়ে কোন সাংবাদিকের কি ভূমিকা ছিল তাও যাচাই বাছাই করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানুয়ারি মার্চে 2015 সালে যে অগ্নি সন্ত্রাসের কথা বলা হলো, এটা কারা করলো, কিভাবে করলো, এবং ওই সময় আপনার জার্নালিজমটা আবার আমাদের রিভিজিট করা উচিত। আমাদের জানা উচিত আসলে ঘটনাগুলো কি হয়েছিল, কারা ইনভলভ ছিল। একই ভোটের মাধ্যমে স্থানীয় ও সংসদ নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন সাবেক সিএসি বিচারপতি আব্দুর রফ। নির্বাচন সংস্কার কমিশনের সাথে মতবিনিময় তিনি আরও বলেন, মনোনয়ন বাণিজ্য ও পেশি শক্তি দূর করতে দরকার আনুপাতিক পদ্ধতির নির্বাচন। অন্যদিকে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম বলেছেন, ইসির কাজে যেন কোনো হস্তক্ষেপ না আসে, সেজন্য টেকসই সংস্কার প্রয়োজন। ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে বুধবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফের সাথে বৈঠক করে নির্বাচন সংস্কার কমিশন। এ সময় সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের জন্য আনুপাতিক পদ্ধতির উপর জোর দেন তিনি। এই পদ্ধতিতে একই সঙ্গে স্থানীয় ও সংসদ নির্বাচন আয়োজনের সুবিধার কথা তুলে ধরেন সাবেক সি। কারণ মনোনয়ন বাণিজ্যটাই এটাকে ট্রেডিংয়ে নিয়ে এসছে। 20 কোটি টাকা দিয়ে কিনবো, 10 কোটি টাকা ছড়াবো, 5 বছর থাকলে 200-250 কোটি টাকা লাভ করবো। সোজা হিসাব। এমপি চরিত্র নষ্ট হচ্ছে এই জন্যে। কাজে এগুলাকে আমরা বলছি যে এটাকে আনুপাতিক হারে নির্বাচন করেন। যারা নাকি দেশের মালিক, সাধারণ মানুষ, তাদেরকে দিয়ে তৃণমূল পর্যায়ে ভোটটা চালান। কোনো পুলিশ নেবেন না, ম্যাজিস্ট্রেট নেবেন না, কিচ্ছু নেবেন না। এ সময় নির্দিষ্ট সংখ্যক ভোটার নির্ধারণ করে স্থায়ী ভোট কেন্দ্র প্রতিষ্ঠারও পরামর্শ দেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার। পোলিং স্টেশনগুলো পার্মানেন্ট করেন, 2.5 লক্ষ পোলিং স্টেশন করেন। 500 বেশি লোক ভোট কোনো কেন্দ্রে দেবেন না, এবং এখানে ভোটার ক্লাব 500 লোকের ভোটার ক্লাব থাকবে।
এর আগে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের নেতৃত্বে ইসির কর্মকর্তাদের প্রতিনিধি দল মতবিনিময় করে সংস্কার কমিশনের সঙ্গে। আইনের প্রয়োগ করার ক্ষেত্রে যাতে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনাররা, নির্বাচনী কর্মকর্তারা কোনো ধরনের অন্য কোনো কর্তৃপক্ষ দ্বারা যাতে বাধাগ্রস্ত না হন, অন্য কেউ যাতে এখানের উপর হস্তক্ষেপ না করতে পারে। কমিশনের ক্ষমতা এবং কমিশনের কার্যকারিতা কিভাবে বাড়ানো যায় সেগুলোর ব্যাপারে তার পরামর্শ ছিল অভিজ্ঞতার আলোকে। সন্ধ্যায় সংস্কার কমিশন বৈঠক করে হিন্দু মহাজোটের নেতৃবৃন্দের আরো সঙ্গে। শক্তিশালী করা দরকার।